একটু একা হয়ে বসুন, দরজার ছিটকিনিটা ইটে দিন আর হেডফোনটা কানে লাগিয়ে নিন। কারণ আজ আমি যে গল্পটা বলতে চলেছি সেটা শুধু আমার জীবনের একান্ত ব্যক্তিগত একটা অধ্যায় নয়। এটা হয়তো আপনাদের অনেকেরই মনের গোপন কোঠায় লুকিয়ে থাকা না বলা কথার প্রতিচ্ছবি। এই কথাগুলো হয়তো মুখে আনা যায় না, সমাজে এর কোনো জায়গা নেই, কিন্তু মন তো আর সমাজের বেড়া মানে না, সে তার নিজের খেয়ালে চলে। আজ আমি সেই মনের অদ্ভুত খেয়ালের কথাই বলবো, যা আমাকে এক কঠিন জালে জড়িয়ে ফেলেছিল। আমার নাম অনুশ্রী, আমার বাড়ি সিথি, কলকাতা। বিশ্বাস করুন, এই কথাটা বলতে গিয়েও আমার বুকটা ধুকপুক করছে। এই ধুকপুকানি কি ভয়ের, নাকি এক পুরনো তীব্র অনুভূতির জানি না। শুধু জানি আমার ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, যা আমাকে আজ সব বলে দিতে বাধ্য করছে। আমি এখন আপনাদের সামনে বসে আছি, একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরে, যার আঁচলটা আমার বাম কাঁধে আলগা করে ফেলা। আমার চুলগুলো খোলা, কাঁধ ঝাঁপিয়ে পিঠের ওপর ছড়িয়ে আছে। হয়তো আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব সাধারণ একজন গৃহবধূ, আমার জীবনে বিশেষ কোনো নাটকীয়তা নেই। কিন্তু আমার ভেতরের গল্পটা মোটেও সাধারণ নয়। আমার শরীরে হয়তো বয়সের ছাপ পড়েছে সামান্য, কিন্তু মনটা এখনও অনেক চটপটে, অনেক স্বপ্ন দেখে, অনেক ভুলও করে। আপনারা যারা এই গল্প শুনছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার কথাগুলো কোনো ভুল চোখে দেখবেন না। শুধু বোঝার চেষ্টা করুন, মানুষের মন কখন, কিভাবে, কোন ফাঁদে জড়িয়ে যায় তা সে নিজেও জানে না। যদি আমার এই স্বীকারোক্তি আপনাদের কারো জীবনে সামান্য হলেও কোনো বার্তা দিতে পারে, তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এমন আরও অনেক না বলা কথা হয়তো আপনাদের শোনাতে পারব। আমার বিয়ে হয়েছিল বছর 10 আগে। আমার স্বামী অর্ণব সরকারি চাকরি করে, বেশ রাশভারী মানুষ, নিজের কাজ নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। ভালোবাসা হয়তো ছিল, কিন্তু সেই অর্থে কোনো উষ্ণতা বা ঘনিষ্ঠতা ছিল না। সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি সব মিলিয়ে একটা রুটিন বাঁধা জীবন। আমার কোনো অভিযোগ ছিল না, কারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। শান্তি আর সচ্ছলতা দুটোই ছিল আমার জীবনে। কিন্তু মানুষের মনে আরও কিছু চাওয়া থাকে, যা হয়তো মুখের ভাষায় প্রকাশ করা যায় না, শুধু গভীর অতৃপ্তিতে থেকে যায়। অর্ণবের একটা ছোট ভাই আছে, অভ্র। আমার বিয়ের সময় ও কলেজে পড়ত। তখন খুবই রোগা পাতলা, লাজুক একটা ছেলে ছিল। আমি ছিলাম ওর ভাবি। সম্পর্কটা ছিল খুব সহজ, দাদা আর ভাইয়ের বউয়ের মতো। কিন্তু সময়ের সাথে সাথে অভ্র বড় হতে থাকল। কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে গেল, তারপর চাকরি পেল। এই 10 বছরে অর্ণবের সাথে আমার সম্পর্কের দূরত্ব বাড়ছিল। সে তার কাজ, বন্ধুদের সাথে পার্টির বাইরে খুব একটা সময় দিতে পারত না। আর অভ্র, সে আমার জীবনের এক অদ্ভুত অংশ হয়ে উঠতে শুরু করল। ও যখন ছোট ছিল তখন সব আবদার আমার কাছেই করত। আমি ওর পড়াশোনা থেকে শুরু করে সব কিছুতেই সাহায্য করতাম। ধীরে ধীরে সেই আবদারগুলো এক অন্য রূপ নিতে শুরু করল। যখন অর্ণব অফিস থেকে দেরি করে ফিরত বা ছুটিতে বাইরে যেত, তখন অভ্র আমার পাশে এসে বসত। প্রথমে খুব সাধারণ কথাবার্তা, দিনে দিনে সেই কথাগুলোয় গভীরতা আসতে শুরু করল। আমার কোনো সমস্যা হলে, আমার মন খারাপ থাকলে অভ্রই প্রথম টের পেত। সে আমার পাশে বসে গল্প করত, চা বানিয়ে দিত, কখনো আমার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিত। ওর হাতের স্পর্শে আমি কেমন যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পেতাম। আমার মনে আছে, একবার আমার খুব জ্বর হয়েছিল। অর্ণব তখন অফিসের কাজে কলকাতার বাইরে। শ্বশুর শাশুড়ি নিজেদের গ্রামের বাড়িতে গিয়েছিলেন এক আত্মীয়ের বিয়েতে। আমি একা ছিলাম বাড়িতে। অভ্র তখন সবেমাত্র চাকরি পেয়েছে। ও সারা রাত আমার মাথার কাছে বসেছিল। স্যাকা দেওয়া, কপালে জলপট্টি দেওয়া, ওষুধ খাওয়ানো সবই ও নিজের হাতে করেছে। সেই রাতে জ্বর আর ঘোরের মধ্যে যখন অভ্র আমার পাশে বসেছিল, ওর শরীরের উষ্ণতা আমাকে অন্যরকম এক অনুভূতি দিচ্ছিল। আমি জানি, ও হয়তো শুধুমাত্র ভাই হিসেবে তার ভাবির সেবা করছিল, কিন্তু আমার অসুস্থ মন, আমার অবহেলিত হৃদয় সেই স্পর্শে এমন এক আশ্রয় খুঁজে পেয়েছিল, যা আমি আগে কখনো পাইনি। ভোরবেলায় যখন জ্বরটা কমেছিল, আমি চোখ খুলে দেখি অভ্র আমার পাশেই ঘুমিয়ে পড়েছে। ওর মুখটা তখন খুব নিষ্পাপ লাগছিল, কিন্তু আমার মনে তখন যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। ওর মুখটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল,
এই ছেলেটা আমার দেবরের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে আমার জীবনে। সেই ঘটনার পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হয়ে ওঠে, কিন্তু সেটা ছিল এক অদ্ভুত ধরনের গভীরতা। দিনের বেলা আমরা সাধারণ ভাবি দেবর, কিন্তু রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন আমরা দুজন বারান্দায় এসে বসতাম। মাঝে মধ্যে অভ্র আমার ঘরে আসতো, আমার পাশে বসত। প্রথমে কথা দিয়ে শুরু হতো, তারপর কখন যে আমার হাতটা নিজের হাতের মুঠোয় চলে যেত আমি নিজেও টের পেতাম না। ওর স্পর্শে আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগত। ওর চোখ দেখলেই আমার বুকটা ধুকপুক করত। আমার মনে হতো আমি কি ভুল করছি। আমি তো বিবাহিত, কিন্তু আমার মনটাই নিষিদ্ধ ভালোবাসার টানে এমনভাবে বাধা পড়েছিল যে আমি নিজেকে আর আটকাতে পারছিলাম না। অভ্রও আমার চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারত। ও খুব চাপা স্বভাবের ছেলে, কিন্তু ওর নীরবতাও যেন হাজার কথা বলত। একদিন গভীর রাতে যখন আমার স্বামী ছুটিতে বাইরে, অভ্র আমার ঘরে আসে। আমি তখন বিছানায় শুয়ে বই পড়ছিলাম। ও এসে আমার পাশে বসল। ওর চোখে ছিল এক গভীর আকুতি, এক চাপা আবেগ। আমি মাথা নিচু করে বই পড়ছিলাম, কিন্তু আমার সমস্ত অনুভূতি ওর দিকেই নিবদ্ধ ছিল। ও আমার হাতটা ধরল। হাতের ওপর ওর আঙুলগুলো আস্তে আস্তে ঘুরছিল। আমার শরীরের ভেতরে যেন বিদ্যুতের শক লাগছিল। আমি চোখ তুলে তাকাতেই দেখি ওর চোখ দুটো যেন নেশাগ্রস্ত। ওর ঠোঁট দুটো আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে আমার খুব ভালো লাগে। ওর কথা শুনে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। কোনোদিন ভাবিনি ও এমন কথা বলবে। আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। ও তখন আমার চুলে হাত বুলিয়ে দিতে শুরু করল। আমার সারা শরীর যেন কাঁপুনি দিচ্ছিল। আমি ওকে আটকাতে পারছিলাম না। আমার নিজের ভেতরের এক অদম্য ইচ্ছা আমাকে স্তব্ধ করে রেখেছিল। সেই রাতটা আমাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপর থেকে আমাদের গোপন অভিসার আরও নিয়মিত হতে শুরু করল। বাড়ির অন্য কেউ বুঝত না। অর্ণব তার নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত। শ্বশুর শাশুড়ি হয়তো ভাবতেন দেবর ভাবির সম্পর্ক বুঝি এমনই হয়, কিন্তু আমরা দুজনেই জানতাম এটা শুধু দেবর ভাবির সম্পর্ক নয়, এটা এমন এক টান যা সমাজের সব নিয়ম ভেঙে দিয়েছে। অভ্র আমাকে এমন এক নির্ভরতা দিত যে আমি ওর উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ছিলাম। ও যেন আমার নিঃশ্বাসের অংশ হয়ে গিয়েছিল। আমি জানি সমাজের চোখে আমি এক ঘোর অপরাধী, কিন্তু আমার মন তখন এই অপরাধবোধের ঊর্ধ্বে এক অন্য জগতে বাস করত। কিন্তু এই লুকানো সম্পর্ক দিনের পর দিন চালানো অসম্ভব হয়ে ওঠে। আমার ভেতরে সর্বদা একটা ভয় কাজ করত, পাছে কেউ জেনে যায়। অভ্রও বুঝতে পারত। আমাদের দুজনের মধ্যে মাঝে মাঝে নীরব ঝগড়া হতো। আমি বলতাম এটা ঠিক নয়, আমাদের থামতে হবে। অভ্র তখন আমার হাত ধরে বলতো, তুমি ছাড়া আমি বাঁচব না ভাবি। ওর এই কথাগুলো আমার মনকে আরও দুর্বল করে দিত। এই সম্পর্কটা আমাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে ফেরার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। দিনের পর দিন এই চাপ সহ্য করতে না পেরে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম। রাতে ঘুম আসত না। মনে হতো এই গোপন সম্পর্ক আমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। একদিন আমি অভ্রকে স্পষ্ট করে জানিয়েছিলাম যে আমি আর এই সম্পর্কটা চালিয়ে যেতে পারছি না। এই কথাটা বলা আমার জন্য কতটা কঠিন ছিল তা শুধু আমিই জানি। অভ্র সেদিন খুব রেগে গিয়েছিল। ওর মুখটা এমন হয়ে গিয়েছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ও আমাকে সরাসরি হুমকি দিয়েছিল যে যদি আমি ওর থেকে দূরে চলে যাই তাহলে সে আমাদের গোপন সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেবে। ওর কথা শুনে আমার সারা শরীর শিউরে উঠেছিল। এ কেমন ভালোবাসা যেখানে ব্ল্যাকমেইল আছে? কিন্তু আমি জানতাম ওর ভালোবাসা হয়তো খাঁটি ছিল, কিন্তু সমাজের সামনে আমার সম্মান, আমার সন্তানের ভবিষ্যৎ সবকিছুই ঝুঁকির মুখে পড়ে যেত। সেই দিনই আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এই সম্পর্ক থেকে আমাকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। আমি অভ্রকে পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে আমি তার এই হুমকিতে ভয় পাই না, যা হবার হবে, কিন্তু আমি আর এই গোপন সম্পর্কের অংশ হতে পারব না। কারণ এই সম্পর্ক আমাকে সুখের বদলে শুধু ভয় আর গিল্ট দিচ্ছে। এটা আমাদের দুজনের জীবনই নষ্ট করে দেবে। আমার মনে হয়েছিল একসময় যে ভালোবাসা আমাকে এত শান্তি দিয়েছিল তা এখন আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এরপর অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। অভ্র আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। বাড়িতে একটা চাপা উত্তেজনা থাকত, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম।
দিনের পর দিন অভ্রর এড়িয়ে যাওয়া, ওর চোখের ঠান্ডা দৃষ্টি আমার জন্য খুব কষ্টের ছিল। কিন্তু আমার সন্তানের ভবিষ্যৎ, আমার আত্মসম্মান আমাকে শক্তি জুগিয়েছিল। ধীরে ধীরে অভ্রও হয়তো বুঝতে পেরেছিল যে যা হয়ে গেছে তার ফেরানো যাবে না। সময় সব ক্ষত সারিয়ে দেয় আর মানুষের মনকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে শেখায়। আজ আমি অনেক শান্তিতে আছি। সেই গোপন সম্পর্কটা আমার জীবন থেকে চলে গেছে। এই দীর্ঘ পথ পাড়ি দিতে আমাকে অনেক মানসিক সংগ্রাম করতে হয়েছে। আমি জানি আমার গল্পটা অনেকের কাছেই অদ্ভুত লাগবে, কিন্তু এটা সত্যি। মানুষের মন কখন কার দিকে টানে, কখন সমাজের বাঁধা ধরার নিয়ম ভেঙে যায় তা বলা কঠিন। তবে একটা কথা আমি বুঝেছি, যা সমাজের চোখে অবৈধ, যা লুকানো, তা সাময়িকভাবে হয়তো উত্তেজনা দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি বা সুখ দিতে পারে না। নিজের সম্মান, নিজের পরিবারের সম্মান এবং আপনার নিজের মূল্যবোধের চেয়ে বড় কিছু হতে পারে না। আবেগের তাড়নায় এমন ভুল করে ফেললে তার থেকে বেরিয়ে আসার সাহস রাখাটা খুব জরুরি। হয়তো অনেক কষ্ট হবে, অনেক সংগ্রাম করতে হবে, কিন্তু শেষ পর্যন্ত আপনি নিজের কাছেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এটা শুধু একটা সতর্কবার্তা যা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের জানালাম। জীবনে এমন ভুল যেন আর না হয়, সেই শিক্ষাই আমি পেয়েছি। সবকিছুর ঊর্ধ্বে আত্মসম্মান আর শান্তি।